রুমেই তো, তাই বলে এত তাড়াতাড়ি চলে আসবে না। তাও বেশি একটা গুরুত্ব দেয়নি, কারণ নিজের মতো করে রুমে আসি। তারপর একটু রুমের বাইরে যাব, অনেকক্ষণ হলো রুমে আসি। রুম থেকে বের হয়ে ছাদে যাব, তখনই দেখতে পেলাম যে ঋতুর রুম থেকে কেমন যেন একটা আওয়াজ আসছে। আমি ভাবলাম কারোর সাথে ফোনে কথা বলছে, কিন্তু হঠাৎ আমি যার গলার আওয়াজ শুনতে পেলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। আমি লাবিব ছেলেটার গলার আওয়াজ শুনতে পেলাম। তারপর আমি গিয়ে দরজায় ধাক্কা দিলাম। হয়তো দরজা এমনি লাগানো ছিল, কিন্তু লক মনে হয় করা ছিল না, তাই দরজাটা সাথে সাথে খুলে গেল। আর আমি যা দেখলাম তা তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না। আমি ঋতুকে লাবিবের সাথে উলঙ্গ অবস্থায় থাকতে দেখলাম, আর তারা যেন এখনো তাদের সুখের দুনিয়ায় ঢুকে আছে। সাথে মেঝেতে পড়ে থাকা মদের বোতল। তারপর আমি বলে উঠলাম, ঋতু তুমি শেষে লাবিবের কাছে নিজের শরীরটা দিয়ে দিলে। আমার কথা শুনে তারা যেন হঠাৎ করে চমকে ওঠে। তারপর ঋতু আর লাবিব নিজেদের শরীরের কাপড় ঠিক করছে। আর লাবিব বলে ওঠে, কিরে রাফি তুই এখানে? হ্যাঁ কেন, কোনো সমস্যা? লাবিব ঋতুকে বলে, তুমি না বললে ও তোমার বাবা মায়ের সাথে গিয়েছে? আমি বললাম হ্যাঁ, কিন্তু আর যাইনি তো। সি সি সি, শেষে ঋতু তুমি এসব কাজ করলে? ঋতু বলে, এই তুই চুপ থাক ছোট লোকের বাচ্চা, আমি কি করি সেটা আমার ব্যাপার, আর তুই কিছুই দেখিসনি, এখন যা এখান থেকে। আমি বললাম, বললেই হলো তুমি এসব অপকর্মে থাকবে আর আমি চুপ করে থাকবো? তা হয় নাকি? আমি মামা মামির কাছে সবকিছু বলে দিব। লাবিব বলে, তুই কি বলবি শুনি? তুই যদি তোর মুখ খুলিস তবে তোর কি যে আমি করব। আমি বললাম, কি করবি তুই? লাবিব বলল, তা সময় হলেই দেখতে পারবি। তারপর হঠাৎ করে মামা মামির গলার আওয়াজ শুনতে পেলাম। তারপর যেন ঋতুর আর লাবিবের চিন্তা আরো বেড়ে গেল। ঋতু বলে, এই বাবা মা মনে হয় চলে এসেছে, এখন কি করব? লাবিব বলে, কি বলো এসব? ঋতু বলে, হ্যাঁ তাই মনে হচ্ছে, এখন কি হবে? আমি বললাম, এবার আমি সবকিছু মামাকে বলে দিব, দেখি কি করো আমারে। ঋতু বলে, তুই কিছু বলবি না? বললে আমি বললে তোমার আর লাবিবের মামা খারাপ হাল করবে, তাই না? আর তাই আমি বলবো, তুমি কেন বোঝো না আমি তোমাকে কত ভালোবাসি, আর এই লাবিব শুধু তোমাকে ব্যবহার করবে। ঋতু বলে, তোর থেকে কেউ এত লেকচার শুনতে চাইনি, তুই যদি কিছু বলিস তবে তোর খুব খারাপ অবস্থা হবে, বলে দিলাম। আমি বললাম, দেখি কি হয়। ঋতু বলে, তবে থাম, দেখ তোর কত সাহস, আমি দেখাই। এই বলে লাবিব রুমের বাইরে গেল তাড়াতাড়ি, আর দরজাটা সাথে সাথে ঋতু আটকে দিল। তারপর ঋতু নিজের জামা নিজেই ছিঁড়তে শুরু করলো, যা দেখে আমি পুরাই অবাক হয়ে আমি বললাম ঋতু তুমি এসব কি করছো? ঋতু বলল, কেন তোর খুব সাহস না? এবার দেখ কি করি। তারপর ঋতু আরো চিৎকার করা শুরু করলো। ঋতু বলল, বাঁচাও বাঁচাও, রাফি আমার সব শেষ করলো। আর এদিকে লাবিব দরজাটা খালি জোরে জোরে ধাক্কা দিচ্ছে। তারপর হঠাৎ দরজাটা ভেঙে ফেললো। তারপর দেখি মামা মামির সাথে 2-3 জন কাজের লোক, আর তার সাথে লাবিবও। তারপর ঋতু দৌড়ে গিয়ে মামাকে জড়িয়ে ধরলো আর কান্না করা শুরু করতে লাগলো। মামা বলে, মা তোর কি হয়েছে? ঋতু কান্না করছে শুধু। মামা বলে, মা বল তোর কি হয়েছে? ঋতু বলছে, বাবা তোমরা যখন চলে গেলে তারপর আমি রুমে ছিলাম, হঠাৎ রাফি আমার রুমে আসে আর আমায় বলে যে আজ ও নাকি আমার সাথে থাকবে, কিন্তু আমি এসবে না করি। পরে ও আমাকে ওসব করার জন্য এক প্রকার জোর করা শুরু করলো আমাকে। তারপর আমি কোনো রকম বাঁচার জন্য লাবিবকে ফোন দেই, কারণ তোমরা বাসায় ছিলে না, আর রাফির আচরণ আমার কাছে ভালো লাগছিল না। কিন্তু আবার ও হঠাৎ আমার রুমের দরজাটা বন্ধ করে দেয়, আমার কাছে আসতে থাকে, এক সময় আমার বিছানায় ফেলে দিয়ে ওসব করার চেষ্টা করতে থাকে, আর বলে তার সাথে ওসব না করলে নাকি মেরে ফেলবে। লাবিব আর তোমরা যদি ঠিক সময় না আসতে তাহলে যে আমার কি হতো। ঋতুর এইসব কথাগুলো শুনে তো আমি পুরো আকাশ থেকে পড়লাম। আমার যেন মাথা ঘুরাতে লাগলো, কি করব বুঝতে পারছি না। তারপর আমি যেই না কিছু বলতে যাব তখন মামা আমাকে কষে চোর বসিয়ে দিল। ঠাস ঠাস করে আরো 2টা থাপ্পড় মারলো। পরে বলল, কুলাঙ্গার, শেষে তাহলে তুই আমার মেয়ের সর্বনাশ করতে এই বাড়িতে এসেছিলি? লাবিব বলল, ভাগ্যিস আঙ্কেল, ঋতু আমাকে ঠিক সময় ফোন করছিল, আমি না আসলে তো আজ ঋতু কিছু একটা করেই ফেলতো। পরে মামি বলল, রাফি তাহলে তুই এত নিচে নামতে পারলি? তোর নিজের বোনকে তুই এই চোখে দেখলি? আমি বলছিলাম মামি, তখনই মামা বলে, চুপ, একবারে চুপ, তোর বাবা মাকে এখনই ফোন দিচ্ছি, সাথে পুলিশকেও, তোর নামে আমি মামলা করব। তোর কত বড় কলিজা যে তুই আমার মেয়ের দিকে তাকাস, তার স্বাদ আমি আজ বের করব। এই বলে মামা আমার বাবা মা আর পুলিশকে ফোন দিল। আর আমি এত সময় ধরে তাদের কাণ্ড নীরবতার সাথে দেখছিলাম, বুঝতে পারছিলাম না, আবার ভাবতাছি যে কি করব। 30 মিনিট পর আমার বাবা মার সাথে শফিক চাচাও আসলো। শফিক চাচা এসেই, কিরে রাফি তোর বাবা মাকে দেখলাম হন্তদত্ন হয়ে কোথায় যেন যাচ্ছে, বলল তোর জন্য কি হয়েছে? মামা বলে, এই যে তোরা এলি, তোর ছেলের এবার কি করি বল, জানিস কি করছে? বাবা বলে, কেন ভাইজান কি করছে? মামা বলল, তোমাদের সাথে আর ভাইজানের সম্পর্ক নেই, তোমার ছেলে আমার মেয়ের ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে, আরো কত কিছু, তোমরা সম্পর্ক রাখার অবস্থা
রাখছো? মা বলল, তুই এসব কি বলছিস ভাইয়া, আমার ছেলে কখনো অমন না। মামা রেগে গিয়ে বলল, একদম চুপ, কথা বলবি না। 1 বছর আগে সত্যি এত বড় ভুল করছিলাম যার জন্য আজ আমি সবার থেকে পর? তাহলে কি আমি নিজের দোষেই এমন সাজা ভোগ করলাম? আজ থেকে সেই 8 বছর আগে যখন আমি আমার বড়লোক মামার বাড়িতে বেড়াতে গেলাম, নিজের আপন মায়ের ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম কিছুদিনের জন্য ঘুরতে, কলেজ কিছুদিনের জন্য, তাই আমি ঘুরতে গিয়েছিলাম মামার বাড়িতে। শুধু ঘুরতে যাওয়ার জন্য নয়, বরং আরেকটি কারণ ছিল, আর তা হলো আমি আমার মামাতো বোনকে ভীষণ ভালোবাসতাম। তবে তা কখনো তাকে বলিনি। এবার ভেবেছিলাম বলবো, কারণ আমি এবার কলেজ পাশ করব, সেই বছর আরেকটি ভালো চাকরি খুঁজছি। তাকে অনেক দিন থেকে ভালোবাসি, তবে তা কখনো বলা হয়নি, কারণ তারা বিশাল বড় লোক। আমার মামার অনেক বড় ব্যবসায়ী, সে তুলনায় আমরা কিছুই না। তবে আমার মামা আমাকে ভীষণ ভালোবাসতো, আমার এটাও বিশ্বাস ছিল আমি তার মেয়েকে বিয়ে করতে চাইলে সে না করবে না। আমি যাকে ভীষণ ভালোবাসতাম সে ছিল আমার আপন মামাতো বোন ঋতু, যার জন্য আমাকে 8 বছর শাস্তি ভোগ করতে হয়েছে। টানা টানা চোখ, কোমর সমান কালো চুল, ধবধবে ফর্সা, ভীষণ মায়াবী এক মুখ। যে কেউ তাকে একবার দেখলেই তার মায়ায় পড়ে যাবে। হ্যাঁ, আমি এমন এক রূপসী বড়লোক বাবার রাজকুমারী মেয়েকে ভালোবাসছিলাম, যার জন্যই আজ আমি সবার কাছে এক আকাশ সমান অপরাধী। তবে আমার ভালোবাসার জন্য নয়, বরং আমার তার উপর দুর্বলতার জন্য। ঋতুকে বলতে গেলে ছোট থেকে খুব পছন্দ করতাম, তবে সময়ের সাথে সাথে তার প্রতি অন্য এক রকম অনুভূতি কাজ করা শুরু করে, যা আমি নিজেও একটা সময় বুঝতে পারি। সেদিন মামার বাড়ি রংপুর, তাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। মামার বিশাল বাড়িতে বিশাল এক বাগান। তারপর মামার বাড়িতে যাওয়ার পর বাড়িতে ঢুকলাম, প্রায় 2 বছর পর এলাম। বাড়ির ডাইনিংয়ে সোফায় বসলাম। তারপর মামা ও মামি আসলো, তাদেরকে সালাম দিলাম। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আসতে কোনো সমস্যা হয়নি তো? না মামা, হয়নি। তা মামা, তুমি ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি, তবে তোমার মামির জন্য তেমন ভালো নেই, সবসময় তার শাসন মেনে চলতে হয়। মামি বলল, ভাগনার সামনে খালি যত সব কথা। রাফি, তুই আবার তোর মামার কথা শুনিস না। মামা হাসলো, তা কেন বলবো না শুনি? আমি আমার ভাগনার কাছে বিচার দিব না তো কার কাছে বিচার দিব? মামা আর মামি দুজনেই দুজনকে খুব ভালোবাসে, আর তারা এমনই নিজেদের মাঝে হাসি খুশি ভাব নিয়েই থাকে। আমি বললাম, ঠিকই তো, আমার মামা আমার কাছে বলবে না তো কার কাছে বলবে? মামা, তুমি বলো। মামি বলল, কি বলবে শুনি? ডাক্তার বলছে মিষ্টি তাকে না খেতে, আর সে রাতে চুপি চুপি 5টা মিষ্টি খেয়েছে। আমি বললাম, হ্যাঁ বলো কি মামা, 5টা খেয়েছো? না মামা, তুমি এটা মোটেও ঠিক করোনি। মামি বলল, তাহলেই বুঝো কেন শাসনে রাখি। তোর অপেক্ষায় আছি কখন ট্রেন ছাড়বে। 10 মিনিট পর অবশেষে ট্রেন ছাড়লো, আর যেতে লাগলাম এক অজানা গন্তব্যে। জানি না কোথায় যাব, কোথায় থাকবো, জানি না কি করব। আজও এক অজানা প্রশ্ন আমায় কাঁদায়, কাউকে কি ভালোবাসা ভুল? তবে কেন আমি সবার কাছে অপরাধী? অনেক দূরের পথ পাড়ি দিতে হবে আমায়, কেউ নেই আমার এই পৃথিবীতে, আবার নতুন করে সবকিছু শুরু। বাবা মা সহ পুরো পৃথিবীর কাছে আমি অপরাধী। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে একটা ঝাঁকুনি খেয়ে হুঁশ ফিরলো। অবশেষে ট্রেন ছাড়লো, আর আমার যাওয়ার পথ শুরু হলো। একটু একটু করে সব রাস্তা দূরে চলে যাচ্ছে, আর আমিও ধীরে ধীরে নতুন কোথাও যাচ্ছি। জানালার এক পাশে বসে আছি আর দেখছি সবকিছু চলে যাওয়ার দৃশ্য। তখনই একটা মেয়ে আমাকে ডাকে, দেখতে অনেক সুন্দর, আর তার সাথে কোমল কণ্ঠ, লাল রঙের সোনালী বার যুক্ত 3 পিস পরে আছে, চোখে গাঢ় করে কাজল দেওয়া। সে আমাকে বলতে থাকলো, এই যে আপনি আমার সিটে বসছেন কেন? আমি বললাম, আপনার সিট মানে? মেয়েটা বলল, আরে অদ্ভুত লোক দেখি, এই পুরো কেবিনটাই আমার, আর আপনি বলছেন এটা কার সিট? আমি বললাম, কিন্তু এখানে তো আমি বসেছি। মেয়েটা বলল, আরে আপনি কি উঠবেন নাকি আমি লোক ডাকবো? আমি ভাবতে লাগলাম, আসলে এখন তাহলে আমি কি করব? ঠিক তখন একজন লোক আসে আর বলে, এখানে কি সমস্যা? মেয়েটা বলল, জি আপনি কে? লোকটা বলল, আমি এই ট্রেনের লোক। কেন, কি হয়েছে? মেয়েটা বলল, ও যাক, আপনি এসেছেন। দেখুন, আমি পুরো কেবিনটা নিজের নামে বুক করেছি, আর সে আমার কেবিনের সিটে বসে আছে। লোকটা আমায় বলল, তা ভাই আপনার টিকিট আছে? আমি বললাম, না তো ভাই নেই। লোকটা বলল, তাহলে উঠলেন যে ট্রেনে? আমি বললাম, আসলে ভাই অনেক তাড়াহুড়া করে উঠছিলাম। লোকটা বলল, তা টিকিট ছাড়া তো ট্রেনে ওঠা যাবে না। আমি